আজকের ভিডিওতে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের একটা সিলেবাস নাম্বার বিভাজন ও উত্তর সহ নমুনা সাজেশন প্রশ্নপত্র। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। নতুন প্যাটার্ন অনুসারে তোমাদের কিন্তু এবারের পরীক্ষা হচ্ছে 30 নম্বরে এবং তোমরা তার জন্য সময় পাবে 1 ঘন্টা। আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো সাজেশনের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা কিন্তু জানতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নাও সিলেবাসটা। তোমাদের প্রথম পরীক্ষায় থাকছে পৃথিবীর অন্তর্মহল, অস্থিত পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্ক, এই 4টে অধ্যায়। এমসিকিউ থাকবে পৃথিবীর অন্তর্মহল থেকে 6টা, ভিএসএ বা ভেরি শর্ট অ্যান্সার থাকবে হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ, এই অধ্যায় থেকে 4টে এবং এখান থেকেই 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে ও তোমাদের করতে হবে। অস্থিত পৃথিবী থেকে 3 নম্বরের 2টো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে আর শিলা অধ্যায় থেকে 5 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এবারে দেখে নেওয়া যাক প্রশ্নপত্র। প্রথমেই এক দাগে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 6, অর্থাৎ প্রতিটার জন্য কিন্তু থাকছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় 4480 কিমি, 6370 কিমি নাকি 7370 কিমি? উত্তর হচ্ছে 6370 কিমি। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টির কারণ বিদার অগ্নুৎপাত, ক্ষয়ীভবন নাকি পাত সঞ্চালন? উত্তর হচ্ছে বিদার অগ্নুৎপাত। 3 নম্বর হচ্ছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো রবিনসন ডিপ, কোলা নাকি মারিয়ানা খাত? উত্তর হবে কোলা। নেক্সট রয়েছে নিফে ও নিফেসিমার মাঝে যে বিযুক্তি অবস্থিত, মোহ, গুটেনবার্গ নাকি রেপিত্তি? উত্তর হচ্ছে গুটেনবার্গ। পরেরটা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলা হয় লাভা, ম্যাগমা নাকি ছাই? উত্তর হবে ম্যাগমা। নেক্সট, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে মোহ বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা নাকি লেহম্যান বিযুক্তি রেখা? অ্যান্সার হবে লেহম্যান বিযুক্তি রেখা। নেক্সট রয়েছে সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ, এস তরঙ্গ নাকি এল তরঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে পি তরঙ্গ। পরের প্রশ্ন রয়েছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার, ক্লোফেসিমা নাকি নিফেসিমা? অ্যান্সার হবে অ্যাসথেনোস্ফিয়ার। পরে শুরু হচ্ছে 2 দাগ, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি এবং এর জন্য কিন্তু একটা প্রশ্নে 1 নম্বর করে রয়েছে। প্রথম প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর হবে পক প্রণালী। নেক্সট, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? বাংলাদেশ, নেপাল, ভুটান। কাকে দারুচিনির দ্বীপ বলা হয়? শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। পরেরটা রয়েছে ভুটানের প্রধান নদীর নাম কি? মানস। তারপরে ভুটানের প্রধান ভাষার নাম কি? জাংথা। নেক্সট, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? পদ্মা। তারপরের প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী। এরপরে শুরু হচ্ছে 3 দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও এবং প্রশ্নমান কিন্তু রয়েছে 2 নম্বর করে। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো 3 দাগের প্রথম প্রশ্ন, কোন অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয় এবং কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতির সামাজিক মিল রয়েছে যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন? ভুটান পার্বত্য দেশ, এই দেশের উত্তরভাগে হিমাদ্রি হিমালয়ের গড়ে উচ্চতা 5000 মিটারের বেশি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভুটানের পর্বতে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের সময় প্রবল বজ্রপাত ঘটে, তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলে। সার্ক কাকে বলে? সার্ক হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য গঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ নামের একটি সংস্থা। সার্ক বা সার্কের যে পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। সার্কের অন্তর্ভুক্ত দেশগুলি হলো ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান। সার্কের সদর দপ্তর হলো নেপালের রাজধানী কাঠমান্ডু। নেক্সট, পাকিস্তানের কৃষিকাজের 2টি বৈশিষ্ট্য লেখো। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের ওপর ভিত্তি করে পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত হয়েছে। মূলত সিন্ধু এবং তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে প্রথমে জলাধার তৈরি করে একাধিক সেচখাল কেটে জলসেচ করা হয়।
কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলে। বিপুল জনসংখ্যার জন্য দেশের অভ্যন্তরে খাদ্যশস্য সহ বিভিন্ন প্রকার কৃষিজ ফসলের চাহিদাও খুব বেশি। নেক্সট, ক্যারেজ প্রথা বলতে কি বোঝো? দেশের পশ্চিমে বালুচিস্তানের শুষ্ক অঞ্চলে সেচখালের মাধ্যমে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার সময় অত্যাধিক তাপে জল শুকিয়ে যায়, তাই এই অসুবিধা দূর করার জন্য মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। জল নিয়ে যাওয়ার এই প্রথার নাম ক্যারেজ প্রথা। তারপরে শুরু হচ্ছে 4 দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান রয়েছে 3 করে। আর তোমাদের সাথে আমি এই যে পিডিএফটা শেয়ার করব সাজেশনের, সেই পিডিএফের যে পাসওয়ার্ড কিন্তু হয়ে যাবে 28। তোমরা 28 পাসওয়ার্ড দিলে কিন্তু পিডিএফটা ওপেন করতে পারবে। প্রথম প্রশ্ন, কাকে কেন প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়? পাহোহো কি? পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে মালার মতো ঘিরে রেখেছে। এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের, এখানে দুদিকের হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়ে হয়ে থাকে। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয়। এই লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দাড়ির মতো দেখতে হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয় পাহোহো। নেক্সট, ভূমিকম্পের কারণগুলি লেখো। পৃথিবীর অভ্যন্তরে নিহিত শক্তি হঠাৎ মুক্ত হলে পৃথিবীর উপরিতল বা ভূত্বক কম্পিত হয়, একে ভূমিকম্প বলে। এর কারণগুলি হলো, প্রথমে আছে প্রাকৃতিক কারণ, পাত সঞ্চালন। এই পৃথিবীর ভূত্বক কতগুলি কঠিন শক্ত খণ্ডে বিভক্ত, এইগুলি পাত নামে পরিচিত। এই পাতগুলি সবসময় সঞ্চালিত হচ্ছে, এর ফলে পাতগুলো কখনো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা কখনো একে অন্যের থেকে দূরে সরে যায়, ফলে ভূ অভ্যন্তরে নিহিত শক্তি বেরিয়ে এসে ভূমিকম্প ঘটায়। পরের পয়েন্ট, অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হবার সময় ভূ অভ্যন্তরের ব্যাপক চাপ হ্রাস হয়, ফলে ভূমিকম্প অনুভূত হয়। মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে পাহাড়ে রাস্তা নির্মাণ। প্রযুক্তির উন্নতির সাথে সাথেই আমরা প্রকৃতিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী বদলানোর প্রচেষ্টা করেছি। যেমন ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে পাহাড় কেটে রাস্তা নির্মাণ, এর ফলে রাস্তা নির্মাণের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয়। বোমা বিস্ফোরণ। বিভিন্ন শক্তিশালী মারণ বোমা যেমন হাইড্রোজেন বোমা, পরমাণু বোমা ইত্যাদি বিস্ফোরণের ফলে ভূত্বক কেঁপে ওঠে। নেক্সট, ভূমিকম্পের সময় প্রয়োজনীয় পদক্ষেপগুলি কী কী? ভূমিকম্পের সময় প্রয়োজনীয় নিম্নের পদক্ষেপগুলি নেওয়া উচিত। প্রথমেই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাওয়া। যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয়, তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়া। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল, বারান্দা ও সিঁড়ির লিফট ইত্যাদি ব্যবহার এড়িয়ে চলা। বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেওয়া। এরপরে হচ্ছে মহাসঞ্চরণ তত্ত্ব থেকে কি জানা যায়? প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? অ্যালফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় 2300 লক্ষ বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের ওপর ভাসতে ভাসতে বিভিন্ন দিকে অগ্রসর হয়। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে, তাই এই অংশেই পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প হয়। এরপরে শুরু হচ্ছে 5 দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান রয়েছে 5। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার বিশেষত্ব লেখো। আগ্নেয় ও পাললিক শিলা অত্যাধিক চাপ, তাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে এক ধরনের শিলা সৃষ্টি করে, তাকে রূপান্তরিত শিলা বলে। রূপান্তরিত শিলার বিশেষত্ব, আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় রূপান্তরিত হলে তা খুব স্ফটিকযুক্ত হয়। এই শিলার কাঠিন্য মাত্রা খুবই বেশি। এই শিলায় সাধারণত জীবাশ্ম দেখা যায় না। রূপান্তরের ফলে শিলার মধ্যস্থ খনিজ দ্রব্যগুলো পুনর্বিন্যাসের ফলে একদিকে চলে আসে বলে খনিজ সম্পদ সংগ্রহে বিশেষ সুবিধা হয়। এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হলে তা আগে থেকে কঠিন ও শক্ত হয়ে পড়ে। এরপরে রয়েছে শিলাচক্র কাকে বলে? কার্স্ট ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়? আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এই সব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে
ম্যাগমাতে পরিণত হয়। আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটা নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ গর্ভে সৃষ্টি করে। একে বলা হয় কার্স্ট ভূমিরূপ। স্তরায়ন তল কাকে বলে? রেগোলিথ কি ব্যাসল্ট শিলা কোন কোন খনিজ পদার্থ দ্বারা গঠিত? সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলির স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় বলে একে স্তরীভূত শিলা বলে। পাললিক শিলার এই স্তরগুলি একটি অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ তলকে স্তরায়ন তল বলে। স্তরায়ন তলে জীবাশ্ম দেখা যায়। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিলাচূর্ণ রূপে অবস্থান করে। পরে এর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে। এই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ হলো রেগোলিথ। ব্যাসল্ট শিলা কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন দ্বারা গঠিত। পাললিক শিলার বিশেষত্বগুলি কী কী? পাললিক শিলার বিশেষত্বগুলি হলো এই শিলায় স্তরায়ন ও কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার প্রবেশতা বেশি। এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। কঠিন আগ্নেয় শিলার থেকে কম দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটা শেষ হলো। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।